হ্যাঁ রে, সবসময় তো প্ল্যান করি কিন্তু আশাই হয় না। ওফো, মারপিট করছিস কিন্তু দেখ না, বিশাল ধরবি না। না, আগে আমরা কখনো আসিনি, এই প্রথম। মারবো কিন্তু এবার। আরে দেখছিস তো? আরে দে না। না না, আরে দে না। আরে ছবি পাঠাচ্ছি তোকে, দেখ না, ভীষণ ভালো লাগবে। না থাকবো কদিন। কি কুচুটা কি? না তোকে না, আরে ওই দিকে। হ্যাঁ তোকে ছবি পাঠাচ্ছি, দেখ কদিন থাকবো, খুব সুন্দর জায়গা, তোরাও আসিস একবার। বাড়াবাড়ি করছিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, পরে ফোন করছি তোকে আমি। আরে এইটা আগে কর। কি করছোটা কি? হ্যাঁ ছেলেমেয়েদের সামনে হাত ধরে টানছো, লজ্জা করে না তোমার? আরে বাবা মার এরকম প্রেম ভালোবাসা বাচ্চারা দেখতে অভ্যস্ত, ওরা তো বেবি নয়। চুপ, কথা শুনছিস না। বাট ওফো, আমি কিন্তু মাকে বলবো। আমিও খেলবো তো, যা না না। ওমা লাইট অফ হয়ে গেল, লাইট জ্বলে উঠলো আবার। কি হচ্ছে বলো তো? এই তো, আরে আরে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বেড়াল, ওই দেখো বেড়াল কিছু ফেলে দিয়েছে, তারই আওয়াজ হয়েছে। বেড়ালটার জন্য আওয়াজ হলো? তা লাইটটাও কি বেড়াল বন্ধ করে দিল? আরে বাবা, লাইট তো কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম বা শর্ট সার্কিটের জন্য হতে পারে। এই দেখ দেখ দেখ, তোর মা কত সাহসী, দেখ এরকম মোটা গো পলা সাহসী। লাইট অফ হয়ে গেছে বলে কিরকম মুখটা শুকিয়ে গেছে, দেখ। হাসিস কেন? হ্যাঁ হাসা কি হয়েছে? না মানে হঠাৎ করে আওয়াজ হচ্ছে, লাইট বন্ধ হচ্ছে, জ্বলে উঠছে, ভয় পাবো না? আরে তাতে কি হয়েছে, বেড়াল করেছে তো, বেড়াল দেখালাম তো তোমাকে। কি সাহসী রে বাবা, কি সাহসী। এই নে দুধটা খা। শোন, ধোকার ডালনা করেছি, এই দুধটা খেয়ে ওনাদের দিয়ে আয়। ওনাদের মানে? আরে বাবা, ওই বাড়ি মালিকদের কথা বলছি। এতদিন বাদে প্রথম এলেন বোধহয়। আসলে সব কিছু গুছিয়ে উঠতে পারেননি তো। কাল দেখলি না, ওই ওদের এক ছেলে আর মেয়েকে নিয়ে এখানে ছুটি কাটাতে এসছে। এনে ধর। তাতে আমাদের কি? আর তোমাকেও বলি মা, লোকের সাথে একবারে ভাগ করতে যাওয়ার কি দরকার? আরু, ওনারা দয়া করে আমাকে থাকতে দিয়েছেন বলে। লোকের দয়ায়? তোমাকে কে বলেছিল মা বাবার সাথে ঝগড়া করে চলে আসতে? চুপ কর, তোকে না কতবার বলেছি আমার সামনে তুই বাবার নাম করবি না। কেন মা? বেশ, তুই না যেতে পারিস, আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্রীপর্ণা আজকে চোর? হ্যাঁ হয়ে গেছে। ঘোরো ঘোরো। আরে এই তো এই তো, পালা পালা পালা। আরে ওদিকে যাও, এদিকে যাও। আরে এই তো, এদিকে যাও, এদিকে যাও। ওদিকে ওদিকে এদিকে, আরে এদিকে যাও। ওদিকে ওদিকে দেখো, ওদিকে দেখো। আরে ওদিকে, আরে এদিকে চিটিং করছিস। আরে এদিকে যাও, এখানে চিটিং করছিস। আরে এদিকে দৌড়ো দৌড়ো করছিস কি? আরে ওদিকে যাও, ওদিকে যাও। ওদিকে করছিস। আরে এদিকে যাও, কানামাছি ভো ভো। আরে দেখতে পাচ্ছিস না? আরে আরে কি করছিস তুই? বিশ্বাস করুন দাদা, ও যে এরকম করবে তা আমি বুঝতে পারিনি। অর্ক, আসলে চুপ করে দাঁড়াও। একটা বিশেষ কাজে আজকে আমায় কলকাতায় যেতে হয়েছিল। তা না হলে ওকে আমরা সবসময় চোখে চোখেই রাখি। কিন্তু ওকে এভাবে রাখাটা তো বিপজ্জনক। মানে ও যদি এরকম ভায়োলেন্ট হয়ে ওঠে তাহলে তো খুব। আমরা সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে গেছি, কারণ ও কখনো এরকম করে না। আমি মাঝে মাঝে ওকে বাগানে নিয়ে যাই, ও দূর থেকে দেখে, কিন্তু ও কি জন্ম থেকেই? না দাদা, একদমই না। ইনফ্যাক্ট এখানে আমি যখন ওকে প্রথম নিয়ে এলাম তখন ও যথেষ্ট সুস্থ স্বাভাবিকই ছিল। তারপর হঠাৎ করে একদিন পড়ে গিয়ে কি যে হলো। ওর ট্রিটমেন্ট করাচ্ছি দিদি। আসলে বুঝতেই তো পারছেন, মানে যথাসাধ্য চেষ্টা করছি আমরা, কিন্তু দয়া করে আমাদের। আরে প্লিজ প্লিজ প্লিজ, কান্নাকাটি করবেন না। আচ্ছা আচ্ছা, নো টেনশন, চল তোর সাথে ওর ভাব করিয়ে দিই। এই রে যাবো, আবার যদি কিছু করে। চল 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 চল, হ্যান্ডশেক কর, হাত বাড়া হাত বাড়া। হাই বল ওকে। হাত সরা
না তুই যা না ওদিকে। তোর জন্য আমি কিন্তু শুতে পাচ্ছি না দেখ তুই যা না ওদিকে। শোন না। মারামারি করছিস তোরা? এখনো ঘুমোসনি? আর বাড়িতে পড়তে বসতে বললে তো এতক্ষণে মাঝরাত্রির হয়ে যায়। ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ। হুম। কে কে ওখানে? বৌমা, কাকাবাবু, আপনি? তুমি এখন এত রাতে এখানে কি করছো? তোমরা শহরে থাকো, কিছু মানো না, মানতে চাও না। তুমি সন্তানের মা, এই ভরা অমাবস্যার রাতে একলা। এখনই তো তেনাদের মায়াজালের খেলা, মায়াজাল বোনার সময়। সাবধানে থাকতে হয়। যাও, গিয়ে শুয়ে পড়ো, আর রাতে বেরোনোর চেষ্টা করো না। মায়াজালের খেলা। বুড়ো কিন্তু বেড়ে বলেছে, তুমি যাই বলো, মায়াজালের খেলা। তুমি হাসছো? দূর, উইকেন্ডে কোথায় একটা নিয়ে এলে বলো তো। দেখে মনে হচ্ছে কিরম একটা ভুতুরে বাড়ি, একটা গা ছমছমে ব্যাপার। আর তোমার বাবার ওই পড়শিগুলো এক একটা এক এক অবতার। সত্যি মায়াজালের খেলা। আরে ওটাই তো মজা। আরে পাহাড়, পর্বত, জঙ্গল, নদী এসব বহুবার বেড়াতে গেছো, আবার যাবেও। কিন্তু এইখানে একটা অদ্ভুত আলো আধারি ব্যাপার আছে, বুঝলে? একটা বেশ রোমাঞ্চ আছে। আর তোমার ছেলেমেয়েরা তো রহস্য, রোমাঞ্চ এগুলো খুব ভালোবাসে, আর এগুলো তো এখানে ভরপুর পেয়ে যাবে একদম। তা ঠিক। সবাই দেখো মন দিয়ে, আমার কাছে একটা রশ্মি আর আমার কাছে একটা কাঁচি। রশ্মিটা নেওয়ার পরে ঠিক এই মাঝামাঝি জায়গাটা নিয়ে এই রশ্মিটা মাঝখানটায় আমি এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা দু টুকরো। ভালো করে দেখো সবাই। এবার আর একটা রশ্মি নিলাম, ম্যাজিক পাস দিলাম, ফোকাস ফোকাস গিলি গিলি গো। এবার এই রশ্মিটা নিয়ে আবার ম্যাজিক পাস দিলাম, ফোকাস ফোকাস গিলি গিলি গো। তাহলে কি হলো বলো তো? যখন আমি টানলাম রশ্মিটা আবার গোটা হয়ে গেল।
এইবার তোমাদের দেখাচ্ছি আমার কাছে একটা বাক্স, সম্পূর্ণ খালি বাক্স। সম্পূর্ণ খালি বাক্স তোমরা দেখে নিয়েছো। এবার এর মধ্যে ম্যাজিক পাস দিচ্ছি, ফোকাস ফোকাস গিলি গিলি গো। কিছু এসছে, কিচ্ছু আসেনি। আমি আবার চারদিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আমার কাছে এই বাক্স, সম্পূর্ণ খালি বাক্স। এই এবার এর মধ্যে ম্যাজিক পাস দিলাম, ফোকাস ফোকাস গিলি গিলি গো। এইবার দেখছি এর মধ্যে থেকে তোমাদের জন্য কি উপহার দিতে পারছি। আমার পরবর্তী খেলা নেক চপার। তোমাদের মধ্যে থেকে একজন উঠে এসো, উঠে এসো, উঠে এসো, সোজা চলে এসো, কোনো ভয় নেই। আমার কাছে একটা তলোয়ার, সবাই দেখতে পাচ্ছ, আর এটা একটা চপার। প্রথম আমি দেখাই, এই চপারের থ্রু তরোয়ালটা এপার ওপার হয়ে গেল। তুমি এটা ধরো। ধন্যবাদ। আসলে কি জানো, সবই হলো মায়াজালের খেলা। না, কি হয়েছে? কি হয়েছে ভাই? পাগল তুই? শুয়ে পড়, পাগল কোথাকার। আর কতদিন আমরা পরের জায়গায় পড়ে থাকবো বলো তো? আজকাল আর কারো দয়া নিতে মন চায় না। মন কি আমারও চায়, কিন্তু কি করব বলো? সামান্য একটা সেলসের কাজ, আর এত দিক সামলানো। আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বুঝি গো, বুঝি, সব বুঝি। তার উপর ছেলেটার যে কেন এমন হলো, ওর চিকিৎসার জন্যও তো কম খরচ হচ্ছে না বলো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওরাও কিন্তু যথেষ্ট ভালো মানুষ। সেদিন ওদের ছেলেকে ওভাবে, তারপরেও। সত্যি দাদা বৌদির তুলনা হয় না। আর কাকাবাবু? হ্যাঁ বুঝেছি, কাকাবাবু আমাদের দু চোখেও দেখতে পারেন না, কিন্তু কি করব বলো? কটা দিন ম্যানেজ করো, আমি একটু ঠিকঠাক নিজের পায়ে দাঁড়িয়ে নি, তারপর। আরে এসো এসো এসো, ভেতরে এসো। পড়া ডিস্টার্ব করলাম না তো? ও আর পড়াশোনা? তাহলেই হয়েছে। ও হলো মহিলা বিদ্যাসাগর। আহ মা, সবসময় ভেবে ইনসাল্ট করো না। আচ্ছা তোরা গল্প কর, বস, আমি একটু খাবার নিয়ে আসি, কেমন? আয়, তুই দাঁড়িয়ে গেলি কেন? বস এখানে। কি করছিস মোবাইলে? ফেসবুক? সব কথা লাউড স্পিকারের জন্য নয়, কিছু কিছু মিউট করতেই হয়। আমি ফেসবুক টুইটার সবই করি। তোর ফেসবুকে অ্যাকাউন্ট আছে? না রে, আমার নেই। বাবা তো আমাকে নেট প্যাকই ভরে দেয় না, তাই নি। দেখি।
বলেছি তোমায় একা একা দুপুরবেলা ওই ছেলেটার সঙ্গে গিয়ে খেলতে? হ্যাঁ, তুমি দিদির সঙ্গে খেলতে পারতে, আমার সাথে গল্প করতে পারতে। কেন গেছো? সেদিন দেখোনি দুপুরবেলা কি হলো? তারপর তোমার শিক্ষা হয় না? মা মা কুল ডাউন, এত রেগে যেও না প্লিজ মা। না, রেগে যাবে না। আমার টেনশন তোমরা কি বুঝবে? আগে মা হও, তারপর বুঝবে। মা বললাম তো সরি, ভুল হয়ে গেছে, আর করবো না এরকম। মা প্লিজ রেগে যেও না মা, প্লিজ। আমি আর করবো না। আর যাবে না? হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, আমিও মানতে চাইল না। এ বাড়িতে তেনাদের অধিষ্ঠান আছে, এসব মায়াজালের খেলা। কি আর বলবো মা, সাবধানে থেকো। কিন্তু কাকা বাবু, আমাদের সাথে কেন এরকম হচ্ছে? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। ওই যে বললাম না, এই মায়াজালের খেলা, মায়ার খেলা। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর তল পেতে পারি? আরে বললাম তো সব ঠিক হয়ে যাবে, অত টেনশনের কি আছে? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজ তোর ইচ্ছেই পূর্ণ হবে মা। ওই দেখ, দেখ ওকে। তোর পায়ে সমর্পিত অর্ঘ্য হাজির, দেখ, ওই দেখ। আয় না, আয়। এ কি করছেন? আয় কি করছেন? মা, ছেড়ে দিন। তোর পায়ে ওকে সমর্পণ করে ছেড়ে দিন। আমার মনস্কামনা পূর্ণ করব। না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মেয়েকে। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন। কি হলো? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। তোমার কাকা কাপালিকের বেশে আমাদের বর্ষাকে বলি দিতে নিয়ে যাচ্ছে। ও, তুমিও পারো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না গো, আমার ভাল লাগছে না। আমি এখানে থাকবো না, এখান থেকে চলো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, এখন শুয়ে পড়ো। দেখেছো দিদি, তুমি বলো, আমাদের এখানে কোনো ঝামেলা ছিল? সেই কবে একবার ভূতের তেনাদের উপদ্রব ঘটেছিল, আবার এতদিনে। সেটাই তো চিন্তা, কি যে সব হচ্ছে, এই সব ওদের জন্যই। দিয়ে মাকে যেন মাটিতে পা পড়ে না। আর বাড়ির মালকিন বলে কি ওরা ছাড় পেয়ে যাবে? মেয়েটাকেও দেখবে কেমন ধিঙ্গিপনা। আমার তো ওদেরকেই সন্দেহ হয়। এই চুপ, কি যে সব আবল তাবল বকছিস? আবল তাবল নয় দিদি, ওরা শহুরে ভূত। ওরা কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করে না। যা বলি, বয়সের গাছ পতন নেই, এই বয়সেও এত
কি যে বলিস না। যা না যা, আমার পেছন ঘুরঘুর না করে বাড়ি যা। বাড়িতে বিয়ে করা বউ রয়েছে, ছেলে পুলে আছে। সবই তো আছে রে, কিন্তু আমার কাছে দিন আর রাত সবই সমান। মানে? বাড়িতে আছে 25 বছরের পুরনো ভাঙা সাইকেল আর কতগুলো ড্যাম্প হওয়া পেন্সিল ব্যাটারি। আমার ওনাকে তো দেখিস নি, আলকাতরার ওপরে একবারে বার্নিশ করা, তার সাথে ছোট ছোট কয়লার চাই। তোর মতো মুক্ত ঝরা রং আমি কোথায় পাবো রে? কোথায় পাবো বল? কোথায় পাবো? কোথায় পাবো? পুরা কোথাকার। শোনো না, পেছনে ডেকে ফেললাম। বলছি অর্কর ওষুধগুলো মনে করে এনো। দেখো, চেষ্টা তো করছি। চেষ্টা না, ওষুধগুলো আনাটা খুব দরকার। আর তাছাড়া নেক্সট ডেটে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলাটাও দরকার। কেন বলো তো? ওর না দুপুরবেলায় কয়দিন ধরে জ্বর আসছে। এই কথা তো তুমি আমাকে আগে বলবে। কাল পরশু তুমি এত বিজি ছিলে, কি করে বলতাম বলো? রোজ রাতে এত খাটাখাটুনির পর তারপর তোমাকে কি করে বলবো আমি? দেখো, অর্কর প্রায়োরিটি আমাদের কাছে সবচেয়ে আগে। হ্যাঁ গো, অর্ক ছাড়া আমাদের আর অন্য কিছু চিন্তা আছে? তাছাড়া অর্ককে তো এখন সবসময় চোখে চোখে রাখতে হয়, কখন আবার কি করে বসে। এমনিতে তো কাকাবাবুর বিষ নজরে ছিলামই, এবার নয় ওনাদেরও। আমার না সত্যি আর কিচ্ছু ভাল লাগছে না। এক কথা বারবার বলে কেন মিথ্যে কষ্ট পাও বলো তো? দেখো, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না। আসলে সময়টা এত খারাপ যাচ্ছে, কোনো দিকে কিছু করে উঠতে পারছি না, জানো? সেটাই গো, ঠাকুর চাইলে দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যাই আর থাকবে না। আর আমাদের তো বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। আমাদের ছেলেটাকে শুধু ঠাকুর সুস্থ করে দিক, আর 5টা ছেলে মেয়ের মতন ও যেন স্বাভাবিকভাবে ঘোরাফেরা করুক, কথা বলুক, ব্যাস। আর তো কিছু চাই না, বলো? জানি গো, বিয়ের পর যখন ফিল করলাম আমি আর সিঙ্গেল নই, তুমি একটা কত বড় ফ্যাক্টর আমার জীবনে। তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, সবাই তোমায় কত ভালোবাসে। তারপর আমাদের জীবনে অর্ক এলো, ওকে নিয়ে সব ভুলে যাওয়া। এখন তোমায় কিছু কিনে দিতে পারি না, খারাপ লাগে জানো। এইভাবে কষ্ট পেও না। আমি তো শুধু এখনই বলছি না, বলো, ঠাকুরের কাছে আমি বারবার শুধু একটাই প্রার্থনা করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার অর্ক শোনা ভালো হয়ে উঠুক। আর আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমি না এবার আসি, অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ এসো, আর আটকাবো না, সাবধানে যাবে, ফিরতে দেরি হলে কিছু খেয়ে নিও। ঠিক আছে, সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা। এই শুনতে পাচ্ছিস ভাই?
কোথায় গেল যে? সকাল থেকে খুঁজেই পাচ্ছি না, কি করে কে জানে। আর কি হলো রে? কি হয়েছে? আরে চিৎকার করছিস কেন? লেগেছে। কোথায় লাগলো? আরে কে একটা যদি কে ধাক্কা মারলো, বুঝতে পারলাম না। যাব বাবা, ঠিক আছিস তো? ভাই সবসময় ইয়ার্কি মারবি না বলে দিলাম। না দাঁড়া 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 দাঁড়া, এটা তো এই ব্যাপারটা তো ঠিক হচ্ছে না, এটা আমায় দেখতে হবে। হ্যাঁ, কেউ তোকে ধাক্কা মেরে চলে গেল, কে মারলো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা তো বারবার হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। না বাবা, তুমি এত এক্সাইটেড হয়ে যাও না, ও কিছু না। আর তাছাড়া আমার তো তেমন লাগেও নি, ছেড়ে দাও না। না রে মা, তুই বুঝতে পারছিস না, একের পর এক নয় তুই, নয় আমার ছেলে, নয় আমার মেয়ে, প্রত্যেকে কেউ না কেউ টার্গেট হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই আমরা এখানে আসার জন্য কারুর না কারুর প্রবলেম হচ্ছে। এ আমি এত সহজে ছাড়বো না, এর একটা ব্যবস্থা আমি করবোই। এই শোন, আমার মনে হলো আমি নিলয়কে ওইদিকে দেখলাম, তুই দেখ তো, যা রিবু যা, গিয়ে দেখ, নিলয়কে ডেকে নিয়ে আয়, যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। বাবা বাবা, আমার কথাটা শোনো না। এই কে কোথায় আছিস? নিলয়কে ডাক। রিবু, এই রিবু, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আয়। বাবা, তুমি এবার নীলা কাকুকে কেন রাখছো? তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না, একদম। দাদা আমায় ডাকছিলেন? হ্যাঁ, তার নিলয় নামে কি বাইরের কাউকে ডাকবো নাকি? তোমাকে তো ডাকছিলাম। বলছি কি, তুমি কি একটু আগে এখান থেকে দৌড়ে গেছো? না মানে আমি বাবা চলো না আমরা ঘরে যাই। ভাই চল তো। এই চুপ করে দাঁড়া এখানে, চুপ কর। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি খুব চাপে আছো। আর অপরাধীর মুখ যে অনেক কিছু ব্যক্ত করে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। আমার স্বর্গত বাবা তোমাদের ভালোবেসে তোমাদের কাছে টেনে নিয়েছিলেন, এখন সবাই আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি কিন্তু এত সহজে ছাড়বো না, দরকার হলে আমি পুলিশে খবর দেবো, পুলিশ রাখবো, কিন্তু আমি কাউকে ছাড়বো না। চ সব ভেতরে চ চ। দেখলে তো, বারবার বলেছিলাম তোমায় বেশি করো না, এখন সামলাও। সত্যি তুইও না? আরে ওরা তো আমাদের কিছু বলেনি। ডাইরেক্টলি কিছু বলেনি, কিন্তু ইনডাইরেক্টলি সবার উপরেই তো সন্দেহ। দেখ মা, মানুষ যে যেখানে থাকে তাকে সেখানে অ্যাডজাস্ট করে চলতেই হয়। তুই তো এখন বড় হচ্ছিস নাকি, তুই তো সবটা বুঝতে পারছিস, তোর মার অবস্থাটাও তো বুঝতে পারছিস। সেইখানেই তো আমার আপত্তি, তোমাদের প্রবলেম, তোমাদের ঝগড়া, সবকিছুই তোমাদের, তাহলে আমি কেন সাফার করব? বাবার সাথে দেখা পর্যন্ত করতে দাও না। আফটার অল বাবা তোমাকে খুব ভালোবাসতো। আরু, তোকে আমি কতবার বলেছি না যে বারবার বাবার কথা বলবি না? না, এত লাঞ্ছনা, এত অপমান, আমি গরিব বলে, আমার পয়সা নেই বলে। প্লিজ তুমি অন্তত চুপ করে থেকো না। আচ্ছা আচ্ছা, তুমিও কি বিশ্বাস করো আমি এমন কাজ করতে পারি? বলো। তুই আর কত জ্বালাবি আমাকে? হ্যাঁ, আর কত জ্বালাবি? সন্ধ্যা, কি করছো কি? আমার উপর রাগটা এই অবশ শিশুটার উপর প্রয়োগ করো না। এত অপমান, এত লাঞ্ছনা, শুধু শুধু এই এক রক্তিটার জন্য। দিদি, এই দিদি, আরে এই দিদি, ওফ, হ্যাঁ ছাতার মাথা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ,
সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার ভাই কাপে তব উত্তরী, সোনার ভাই কাপে তব উত্তরী, গানের তানের সেউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। কাল কেমন মজা হলো বল? আমার তো দারুণ লাগছে। হ্যাঁ আমার তো দারুণ মজা হয়েছে। আর কালকে যখন ডাকছিলাম তখন তো আসতেই চাইছিলি না। শুধু কি মজা হচ্ছে, ভূত। হ্যাঁ তার সাথে তো ভূতও। দেখ তুই বারবার করে এক কথা বলিস না তো, রাত্রিবেলা এসব কথা মনে পড়লেই কাজ ছমছম করে। এই নাকি বীর পালোয়ানের অবস্থা, যে সারাদিন ধরে বাড়িতে আমার সাথে মারপিট করে, আমাকে বিরক্ত করে, এখন সে ভূতের নাম নিলে ভয় পাচ্ছে। না মানে আমি সেটা বলতে চাইনি। আরে বাবা তুই টেনশন কেন করছিস বলতো, আমি আছি না তোর দিদি, তোকে সব প্রবলেম থেকে আমি সেভ করে দেবো। আচ্ছা তোকে একটা কথা বলবো? তুই কবে থেকে এত ভদ্র হলি রে? দিদির সাথে কথা বলার জন্য আগে পারমিশন নিচ্ছে। বাবা খুব উন্নতি হয়েছে তোর। আমি বলবো না, তুই যা। না না যেতে হবে না, তুই বল না, রাগ করিস না, বল না। তুই তো সেই দিন রাত্রিবেলা ডায়েরিতে লিখেই যাচ্ছিলিস, আমি তোকে জিজ্ঞেস করছি তুই বলছিলিসই না। হ্যাঁ তো দেখ সেই দিন রাত্রিবেলা আমরা নুপুরের আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সেটা কে আমরা কিন্তু বুঝতে পারিনি। আবার তোকে কেউ একজন ধাক্কাও মারলো। কি যে হচ্ছে ব্যাপারটা, সেটাই তো মিস্ট্রি। আর এই রহস্যভেদ আমাকে করতেই হবে, যেভাবেই হোক আমাকে জানতেই হবে এর পিছনে কে। যতক্ষণ না এটা জানতে পারছি আমার শান্তি নেই। এই দিদি বলবি তো, কিছু গেস করলি? কে কে? হ্যাঁ রে এটা ভূতেরই কাজ। ধর আমি এখান থেকে গেলাম, তোর পিছনে ভূত। এই কোথায় এই হলো বীর পালোয়ানের অবস্থা। ঠিক আছে আমি বলেছিলাম। তুই দাঁড়া 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 দাঁড়া
সত্যি বাবা, তোমার বাবা একটা বাড়ি বানিয়েছিলেন বটে। কারেকশন। ও হ্যাঁ, ভুল বলেছি, সরি। তোমার বাবা একটা রেডিমেড বাড়ি কিনেছেন, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো, কলকাতার থেকে এত কাছে, কিন্তু চারিদিকে এত সবুজ, এত খোলা মেলা, এত সুন্দর হাওয়া কলকাতা তুমি কোথাও পাবে? কলকাতার তো সব একদম পায়রার খোপ, আর তার সাথে মিস্ট্রি একেবারে ফ্রি। আসলে বাবা খুব শখ করে বাড়িটা কিনেছিলেন, তারপর নিজের মতো করে সাজিয়েও ছিলেন, কিন্তু এত পড়শি যে সব মাটি। এভাবে বলো না, ওরা আছে বলে তো ভালো, বাড়িটা কেউ তো দেখাশোনা করছে। তা না হলে আশেপাশের বাড়ি সবাই বলতো এটা একেবারে ভুতুরে বাড়ি। সেটা তুমি ঠিকই বলেছ, সব মায়া জলের খেলা। সবসময় আর কি করো না তো। নমস্কার, আমাকে হয়তো আপনারা চিনবেন না, আমি লাজবন্তী রায়, স্থানীয় স্কুলে দিদিমণি। এরাও সবাই আমাদের স্কুলেরই টিচার। একটু কথা ছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বসুন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম বিপাশা সেন। আমি অর্পিতা রায়। সুপর্ণা ঘোষ। আপনারা তো খুবই ফেমাস এখানে। হ্যাঁ, বিশেষত উনি তো মানে প্রত্যেক ঘরে ঘরে ফেমাস। আর এই অনন্তপুর গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতেই উনার জয় জয়কার। একদম তাই, যার সাথেই কথা হচ্ছে আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। না না না, এভাবে বলবেন না। মানে আমি অত বড় তেমন কেউ নই, তবে হ্যাঁ, মানে অনেক বছর এই গ্রামে আছি তো, মানে স্কুলের কাজের সঙ্গে সঙ্গে এখানকার সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গেও জড়িয়ে গেছি আর কি। আসলে কি জানেন তো, এই গ্রামে আসার পরে গ্রামের মানুষদের সঙ্গে মিশে আমি না জীবনের একটা নতুন মানে খুঁজে পেয়েছি, এই আর কি। বড় বেশি বলে ফেললাম, তাই না? আসলে কি জানেন তো দিদিমণি, তো বাচ্চাদের পড়াতে পড়াতে না কথা বলাটা একেবারে হ্যাবিট হয়ে গেছে। না না, কি যে বলেন না, আপনার মতন গুণী মানুষদের সান্নিধ্যে আসাটাও তো আমাদের পক্ষে খুবই আনন্দের। একদম ঠিক কথা বলেছো, আপনি ফ্রিলি আমাদের সামনে সব কথা খুলে বলতে পারেন, নো প্রবলেম। না মানে আজকে আমরা আপনাদের কাছে এসেছিলাম আমাদের স্কুলের স্বার্থে একটা আবেদন নিয়ে। আপনি এত হেজিটেট করছেন কেন, বলুন না। হ্যাঁ বলুন না। আসলে কি জানেন, এই অনন্তপুর গ্রামের স্কুল বাড়িটা না অনেক দিনের পুরনো, বহুকাল কোনো সংস্কারের কাজ হয়নি। আর আপনারা তো জানেন যে সরকার এখন অনেক হেল্প করছেন আমাদের, গ্রাম উন্নয়নে অনেক ফান্ড গঠন করেছেন, কিন্তু সরকারের একার পক্ষে তো সব কাজ করা সম্ভবপর নয়। তাই আর কি আমরা এসেছিলাম, মানে যদি কিছু ডোনেশন, মানে বুঝতেই পারছেন যে তাহলে আর একটু বেটারভাবে আমরা ভাবতে পারতাম আর কি, আর গ্রামের মানুষদেরও অনেক হেল্প হতো। আর অমিয়বাবু, আপনাকে বলি যে আপনার বাবার তো এই ব্যাপারে অনেক সুখ্যাতি আছে, তার কথা শুনেই আমরা সাহস করে আপনাদের কাছে এসেছি আর কি। কি যে বলেন আপনি, আপনি এত বড় একটা মহাযজ্ঞের আয়োজন করেছেন, তাতে যদি আমাদের একটু ভূমিকা থাকে তাহলে তো আমরা নিজেদের ধন্য মনে করব। আপনারা কথাবার্তা চালু রাখুন, আমি এখনই আসছি। এটা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের মতো মানুষেরা এভাবে এগিয়ে এসে সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে চললে আমরা একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছতে পারবো। আসি তাহলে, নমস্কার। 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 আসছি, হ্যাঁ। বিরাট হেল্প। গুড জব ডান বেবি। এই আজকে কিন্তু আমি চোর হবো না, আজকে কিন্তু অন্য কাউকে চোর হতে হবে। তুই হবি? এই তুই হবি? না আমি হতে পারবো। তুই হবি? না আমি হব না। আচ্ছা, না আমি হবই না। শোন আমার কথা শোন, আমরা তো রোজই একটা খেলা খেলছি, আমরা অন্য কিছু একটা খেলি না? কি খেলবি বল? চল আমরা অভিনয় খেলি, আমি কিন্তু ভালো স্টুডেন্ট হব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোদের বাবা হব। বাবা?
বাবা হ্যালো, হ্যাঁ বলছিলাম, হ্যালো শোনা যাচ্ছে না ঠিক মতো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ধরুন ধরুন ধরুন। হ্যাঁ 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 নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। না না কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, কি রে বাবা, ঠিক দেখছি তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যালো হ্যালো, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, পরে ফোন করবো। হ্যালো, আরে আরে চোর চোর, যোগু দারোয়ান, কে আছে এদিকে আয়, এদিকে আয়। কে একটা গেল, কে একটা গেল, কে একটা গেল, আমাকে ধাক্কা মেরে চলে গেল ওইদিকে। হ্যাঁ বলুন অমিয় বাবু। হ্যাঁ, আমি আবার পার্সোনালি কোনো ঝুট ঝামেলার ভেতরে থাকতে ভালোবাসি না। বুঝতে পারছি, পুলিশের সঙ্গে কি কেউ শখে বন্ধুত্ব করে মশাই? আমি আপনার মুখে সবই শুনলাম। আপনারা তো এর আগে কোনোদিন আসেননি এখানে, তাই হয়তো প্রবলেম হতেই পারে। বাই দ্য ওয়ে, নেক্সট কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন, আমি ফোর্স নিয়ে পৌঁছে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্যই আমি পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করলাম। আপনার কথা আমি অনেক শুনেছি, এটাও শুনেছি যে আপনি এই থানায় চার্জ নেবার পর ল অ্যান্ড অর্ডার একদম পুরোপুরি কন্ট্রোলে চলে এসছে। সবই আপনাদের শুভকামনা। ভূত প্রেত চোর ডাকাত যাই হোক না কেন, দেখতেই তো পাচ্ছ আমাদের সবার চোখের আড়ালে থেকে কিরকম ভয় দেখাচ্ছে। দেখো, আমাদের তো কারোর সাথে কোনো বিরোধ নেই, শুধু শুধু টেনশন বাড়িয়ে কি লাভ বলো? চলো না বাড়ি ফিরে যাই। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এসব ক্রিমিনালদের কাজ। আমি দেখো পুলিশে খবর দিচ্ছি, বাপ বাপ করে দৌড়বে। ঠিক বলেছো বাবা। আর আমরা ভয় পেলে এই সমস্ত অপরাধীরা আরো সাহসী হয়ে উঠবে। হ্যাঁ, না না, এই রহস্যের জট আমি খুলবই। খুব হয়েছে, কদিনের জন্য বেড়াতে এসে তোমাকে আর গোয়েন্দাগিরি করতে হবে না। শোনো না মা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, দিদির অ্যাসিস্ট্যান্ট। ডোন্ট ওরি, বি ব্রেভ। ওরে বাবা, এইবারে 16 কলা পূর্ণ হয়েছে। একারামে রক্ষী নেই, সুগ্রীব দোষর। এইবার আমি নমস্কার, মানে আমি হলাম কি এআইবি এর লোকাল রিপ্রেজেন্টেটিভ। মানে এটা বুঝতে পারলেন না তো? ওই আর কি, মানে অল ইন্ডিয়া বেকার অ্যাসোসিয়েশন। মানে কাজকর্ম কিছু করি না, ওই কারোর কোনো প্রবলেম দেখলে একদম না কলি একদম ওই মানে আর কি হাজির হয়ে যায়। তাই এখানে আপনার কি পরিচয়? ওই যে বললাম এআইবি এর। আচ্ছা একটু বসে। মানে আমি হলাম আপনাদের ওই হারাধন কাকার মানে একমাত্র অযোগ্য মানে সুযোগ্য ছেলে কেউ কেউ বলে আর কি। ওই কানাঘুষাও শুনলাম কি সব ভূত ভূতের প্রবলেম হয়েছে আপনাদের বাড়িতে, চলে এলাম। তুমি হারাধন কাকার ছেলে? আগে আমাদের বাপের বংশের দাদা সবই নাকি হ দিয়ে শুরু। এই ধরুন আমার বাবা হারাধন, তার বাবা হর্ষবর্ধন, তার বাবা হারুচন্দ্র, তার বাবা যথেষ্ট। না যাক, এবারে কাজের কথায় আসে। আপনাদের কি প্রবলেম বলে ফেলেন তো ফটাফট। ভূত প্রেত, ইঁদুর মরা, পেট ব্যথা, বাড়ি মেরামত, সব ব্যাপারই এ বান্দা লোকে বলে একেবারে পাকা রত্ন। এক মিনিট। এই যে শোনো না, ভালো আছে খুকি? বাচ্চা মেয়ে। অসহ্য লাগে, সহ্য করতে পারি না। জাস্ট কারোর সম্বন্ধে ওরকম বলতে নেই, কেমন? কই পুরনো দাদা বৌদিরা সব কোথায়? এই যে, না না, আজকে আর পুরনোদের ডিস্টার্ব করবো না। আজকে নতুন বৌদির হাতে এক কাপ চা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আনছি। হ্যাঁ
হয়ে গেল। এই ব্যাপারে দাদা বলছিলাম কি, এই ব্যাপারে আমার আবার কোনো লাজ লজ্জা নেই। ও মা, এই মামুনি, খোকাবাবু, এই দেখো তোমাদের সাথে তো আলাপই হয়নি। হাই হাই হাই, আমি রিভু, আর ও আমার দিদি বর্ষা। বর্ষা ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট চোখ দুটো। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, আমার চোখ দুটো কি বোকা বোকা? না না না, তোমার দুটো মিষ্টি। এই যে চা। ও হ্যাঁ, এই যে বড় বেশি গরম। দাদা বাবুরে খবর দিছি, উনি আইতেছেন। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই, আপনারে চা দিমু? আরে বাবা, এত তাড়াহুড়ো করার কি আছে? আগে দাদাবাবু আসুক, দু চোখ ভরে একবার তার মুখটা দেখি। কত এসো এসো। চা কবে কিছু দিয়েছো? আনতেছি আমি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, বসুন বসুন কাকাবাবু। তোমাকে যত দেখি তত আমি অবাক হই। কেন কাকাবাবু? তোমরা শহরে থাকো, তোমরা এখনো প্রণাম নমস্কার এই সংস্কারগুলো মেনে চলো, কিন্তু এখন যদি ওরা মাথা নত করে তাহলে ওরা নিজেদের অপমান আর অক্ষমতা ভাবে। না কাকাবাবু, আমি কিন্তু আপনার কথা মানতে পারলাম না। শহরে থাকলেই যে সমস্ত সংস্কার বিসর্জন দিতে হবে এমন কোনো মানে নেই। আমি তো মনে করি বড়দের কাছে মাথা নত করা মানে আসলে মাথা অনেক উঁচু হওয়া। সত্যি, দাদার ওই শিক্ষা আভিজাত্য সবই তুমি পেয়েছো। তুমি হলে দাদার প্রকৃত উত্তরসূরি। আর ওই তোমাদের কথা আমাদের মাঝে মাঝে আলোচনা হয়। তোমার জন্যে গর্বে বুকটা আমার ভরে ওঠে। এই নিন কাকাবাবু। হ্যাঁ ঠিক আছে। আসলে কাকাবাবু, আপনি আমাকে এত বেশি স্নেহ করেন যে আমার সবকিছু আপনার গুণ মনে হয়। আর তা আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আসলে নানান কাজের চাপে থেকে আমিও আপনার সেরকম ভাবে আর খোঁজ খবর নিতে পারি না। তাতে কি, আমরাও তো তোমাদের খোঁজ খবর নিতে পারি না। আসলে কি জানো, বছরের পর বছর ওই ছাত্রদের সঙ্গে থেকে থেকে ওদের মায়া মমতা ভালোবাসাতে নিজেকে জড়িয়ে ফেলে আমার যে একটা আলাদা সত্তা আছে সেটা আমি একদমই ভুলে গেছি। তোমার ওই কাকিমা মাঝে মাঝে আমার ওপর খুব রাগারাগি করে, আর ওই ছেলেগুলো আমার এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও বারবার বলে, কিন্তু আমি ওদের কোথাও নিয়ে যেতে পারি না। আসলে আমার কোনো উপায়ও থাকে না। হ্যাঁ কাকাবাবু, আপনার ডেডিকেশন নিয়ে বাবা আমাদের সবসময় উদাহরণ দিতেন। দাদা আমাদের ভালোবাসতেন খুব। তার স্নেহের পরশ থেকে আমি কোনোদিনও বঞ্চিত হইনি। ইনফ্যাক্ট তোমার বাবার মতন মানুষ আমি আর দুটো দেখিনি গো। বিনা স্বার্থে সমস্ত বিপদে আপদে মানুষের জন্য উনি ঝাঁপিয়ে পড়তেন। তার অনেকাংশে সাক্ষী আমি, কারণ সবটাই তো আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, বাবা সবার কথাই ভাবতেন, শুধু নিজেরটা ছাড়া। তা ওই বৌমা ছেলে মেয়েরা ওরা তো সবাই এসেছেন শুনলাম। হ্যাঁ কাকাবাবু, সবাই এসছে তো, আর ওদের জন্যই তো এখানে বেশি করে আসা। আর আপনার বৌমা তো খুব একটা বাড়ি থেকে বেরোতে পারে না, তাই ভাবলাম উইকেন্ডটা এখানেই কাটিয়েছে। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তা তোমার ওই ছেলে বৌমা ওরা সব কোথায়? আর আপনার বৌমার কথা আমি কি বলবো, একটা কিছু ঘটনা ঘটলেই তিনি সোজা যাবেন ঠাকুর ঘরে। আচ্ছা, তারপর ঘন্টা দুয়েক সে ঠাকুরের সামনে বসে মানত পুজো এই নিয়েই পড়ে থাকে। আসলে কি জানো, পূজা আর্চা করা খুব ভালো। আমি শুনছিলাম যে তোমাদের এখানে নাকি কি একটা সমস্যা হচ্ছে। কোথায় শুনলেন কাকাবাবু? আসলে গ্রামের ব্যাপার তো, এখানে ওই ছোটখাটো খবর মুখে মুখে ফেরে। তাছাড়া তোমরা তো আমাদের গ্রামের প্রধান অতিথি, তোমাদের নিয়ে তো সব খবর সব সময় চর্চা হয়। কাকাবাবু, আপনি আমাদের গুরুজন, আপনি আমাদের সব ভালো চান, কিন্তু এখানে আসার পর থেকে এমন কিছু সাসপেক্টিভ ঘটনা ঘটে চলেছে যে আপনার বৌমা মাঝে মাঝে খুব টেন্সড হয়ে যাচ্ছে। যদিও আমি সব কিছু একদম তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি, কিন্তু এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো
আমার মনে খটকা লাগছে। ঠিকই বলেছ, কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আসলে ওই যেখানে বিজ্ঞানের শেষ সেখানে ওই ধর্মের শুরু। আসলে তোমাদের ওই বাড়িটা তো অনেক বড়, সেখানে ওই একটু আধটু। তা ওই তোমার অবনী কাকা কি বলছেন? অবনী কাকার কি বলবেন? অবনী কাকা এসো নীলা, এসো এসো। তা তোমার এই ছেলে কেমন আছে? মোটামুটি আছে আর কি। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। না মাস্টারমশাই, হ্যাঁ আজকে একটু তাড়া আছে, চলে যাব। আচ্ছা আচ্ছা দাদা আসছি। জানো এই ছেলেটা খুব সৎ আর কর্মঠ। ও না এই গ্রামের সমস্ত মানুষকে খুব শ্রদ্ধা ভক্তি করে। আপনি অবনী কাকার কথা বলছিলেন না? আরে বাবা, অবনী কাকাই তো সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। উনি তো বলে বেড়াচ্ছেন যে এখনো নাকি এখানে ভূতের অস্তিত্ব ফস্তিত্ব আছে। আচ্ছা আপনি বলুন, দুদিনের জন্য বেড়াতে এসছি এখানে, এসব ঝামেলা কারোর ভালো লাগে? হ্যাঁ না না বাবা, ও বেশি চিন্তা করার কিছু নেই। তোমাকে শুধু একটাই কথা বলার, যে ওই যদি কোনোদিন কখনো দরকার পড়ে তাহলে এই বুড়োটাকে তুমি ডেকো। আচ্ছা। আমি সব সময় তোমার পাশে। ও কিন্তু আবার একটা কথা শুনছে না। হ্যাঁ এসে গেছে দুজনে। হাই নমস্কার কর। আরে না না না, থাক 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 থাক। এই হলো আমার দিদি ভাই আর এই হলো আমার দাদু ভাই। এই মা কোথায়? হ্যাঁ পুজো করছে। পুজো? ও নিশ্চয়ই ঠাকুর। আচ্ছা দেখতো কি করছে কি। আরে না না বাবা, তাড়াহুড়ো করতে হবে না, আমি তো আবার আসবো। আচ্ছা এখন আমি চলি। আচ্ছা কাকাবাবু, আচ্ছা নমস্কার। বলি এবার বাবাকে। কি হলো তোদের এত ঝগড়া কিসের বলতো? কতবার করে বলছি, উফ আমার ভাবলে তো এখনো আনন্দ লাগে। এক মিনিট, হ্যাঁ তোমার চোখ দুটো খুব মিষ্টি। তোর চোখ দুটো তো নিম পাতার মতো তেঁতো। এই মোটেও না, কি বলেছিল তোর মনে নেই? ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আর সেই আনন্দে তুই ধেই ধেই করে নাচ, ধেই ধেই করে নাচ। তুই যাই বলিস, হারান কাকাই কিন্তু সত্যি খুব ভালো, বেশ মজার। আচ্ছা হারান কাকাইকে যদি আমরা কলকাতায় ছেড়ে দিই তাহলে কি হবে? আর আমি যদি তো স্কুলে ছেড়ে দিই? তোর নিজের স্কুলে নিয়ে যা না। আরে না না, হারান কাকাই সত্যি খুব ভালো রে, খুব মজার, সবাইকে খুব হাসায় বল। কিন্তু মাকে দেখ, খালি যাওয়ার জন্য তারা লাগিয়েই যাচ্ছে। দাদু ভাইয়ের এত সুন্দর জায়গা, কত বড় বাড়ি, আমার খুব ভালো লেগেছে। এখানে কত হই হুল্লোড় হয় বল। এখানে মাঝে মাঝে ভূতের ভয় পেলেও আমি কিন্তু ব্যাপারটাকে বেশ এনজয় করছি। হ্যাঁ এনজয় করছিস, আর মা যখন যাওয়ার কথা বলছে আমার সঙ্গে তো একবারে থাকার জন্য, তুই বলছিস না? কি করবো বল, আমি তো বললেই বাবা চুপ করিয়ে দেয়। আর এমনিও মা বাবা তোর কথাই বেশি শোনে। ও তাহলে আপনার বুঝি এই জন্য রাগ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি মা বাবাকে বলে দেব যাতে আপনার কথাটাও মা বাবা শোনে। খুশি তো? গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তারপরে মর্নিং ওয়াকে গিয়েছিলেন? ওই আর কি, আসলে এইখানে চারিদিকে এত সবুজের সমারোহ, সুন্দর পাখির ডাক, এত খোলামেলা, এসব তো কলকাতায় পাই না, তাই আর কি। হ্যাঁ দাদা, মেসোমশাইয়ের পছন্দ ছিল বটে। এত সুন্দর একটা বাগান বাড়ি, তার কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িতে। এখানকার সব কিছুর মধ্যে তার ভালোবাসা পাই। আসলে বাবার তো এটা অন্যতম প্রিয় জায়গা ছিল। অবশ্য তোমরাও বাবার খুব প্রিয় ছিলে। ও দাদা আপনি? হ্যাঁ এই দেখো না, মেসোমশাইয়ের ব্যাপারেই দাদার সাথে কথা হচ্ছিল। কে মেসোমশাই? উনি তো দেবতুল্য মানুষ ছিলেন। উনি আমাদের এ বাড়িতে আশ্রয় দিয়ে যে উপকার করেছিলেন, সেই ঋণ কখনো শোধ হওয়ার নয় দাদা। না না, এভাবে বলে আমাকে লজ্জা দিও না। দেখো, তোমরাও বাবার খুব প্রিয় ছিলে, খুব কাছের মানুষ ছিলে, আর বাবাও তো এমনিতে একটু সফট হার্টেড ছিলেন। হ্যাঁ দাদা, ওনার মতো সত্যি। কাল মোহিত কাকা তোমাদের খুব প্রশংসা করছিলেন। তোমাদের ছেলে এখন কেমন আছে? এমনিতেও ঠিকই থাকে দাদা, কিন্তু মাঝে মাঝে এমন এমন সময় কেমন করে ওঠে, হঠাৎ ভয় লাগে, খুব চিন্তা হয় দাদা ওকে নিয়ে। ওর ট্রিটমেন্ট করছো না তোমরা? হ্যাঁ মানে হ্যাঁ দাদা,
ট্রিটমেন্ট করাচ্ছি, মানে আরে বাবা, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমরা সবাই মিলে এক বাড়িতে থাকি, একজনের প্রয়োজনে মানুষকেই তো এগিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, আর তুমি তো তোমার দিদির সাথে এ ব্যাপারে কথা বলতে পারো। হ্যাঁ দাদা, ওকে বলেছি দিদির সাথে কথা বলতে। হ্যাঁ। না দাদা, আসলে দিদি তো এর আগে কখনো এখানে আসেনি। তারপর আসার পর অর্ক যা করলো, এরপর আমার আর ওকে নিয়ে যাওয়ার সাহস হয় না। আরে বাবা, সে তো যা হবার হয়ে গেছে, মিটে গেছে। শোনো, আমার একটা কথা শোনো। আমার একজন খুব বড় ডাক্তারের সাথে জানাচেনা আছে, আমি তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করিয়ে দিচ্ছি। বাচ্চাটাকে নিয়ে গিয়ে ভালো করে দেখে নিয়ে এসো। আসলে দাদা, মানে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই ফিস বা আদার্স যা লাগবে সেটা আমি দিয়ে দেবো। ওইটুকু দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমাকে অতটা হার্ডলেস মনে করো না তোমরা। সত্যি দাদা, আপনি আমাদের জন্য যা করলেন। ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি আসছি, পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা, টাটা। কি বলেছে দাদাকে ধন্যবাদ দেব? ওনার কাছে আমাদের ঋণ বেড়েই চলেছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যাহা চায়। জানিস তো ভাই, একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগে। দেখ, আমি তুই আমরা কত মজা করছি বলতো, কিন্তু অর্ককে দেখ, ও বেচারা কিছুই করতে পারছে না। কত কষ্ট বলতো ওর। আবার দেখ, ও কিন্তু সেদিন তোকে মেরেছিল, কিন্তু ওই দিনের পর থেকে ও কারুর আর কোনো ক্ষতি করেনি। ঠিক বলেছিস। তুই যেই দিন থেকে ভাব করিয়ে দিলি, তারপরে তো ও আমাদের সঙ্গে কতবার খেললো, কিন্তু ও আর কিচ্ছু করেনি। ওকে যে পুরোপুরি কি করে ঠিক করানো যাবে সেটাই তো। আবার তুই দেখেছিলি ওই দিন ও কিরকম কাঁদছিল? হ্যাঁ, ওর কান্নাটা দেখলে না খুব কষ্ট হয় রে। দিদি, ওকে আমাদের কলকাতায় নিয়ে গেলে হয় না? হ্যাঁ ভাই, তুই বল না বাবাকে। অর্ককে দেখলে আমাদের নিজেদেরই কত খারাপ লাগে। আর কাকু কাকিমা, ওরা তো ওর মা বাবা, বল ওদের তাহলে কতটা খারাপ লাগে। সেটা ঠিকই বলেছিস, কিন্তু আমার আন্টিকে একদম ভাল লাগে না। ভাই, ওরকম বলতে নেই। আচ্ছা, কাকিমা কি তোকে কখনো বকেছে না কিছু বলেছে? না, মানে আমি তা বলতে চাইনি। দেখ, আরশি দিদির মা কত ভালো বলতো, আমাকে দেখলেই আদর করে, দেখলেই বলে বস বস, আমাকে কত কিছু রান্না করে খাওয়ায় বলতো। আরে বাবা, ইনিকান্টি তো ভালোই। হ্যাঁ, তাহলে সন্ধ্যা কাকিমা খারাপ নয়। আর তাছাড়া সব মানুষ তো আর একরকম হয় না, না? নিজে ভালো হলে সবাই ভালো। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস। আর মাও সব সময় এই কথাটাই বলে। বর্ষা, বিভু, তাড়াতাড়ি এসো। ওই দেখ, তুই মায়ের নাম নিলি আর মাও ডাকতে শুরু করে দিয়েছে। মা না যখন তখন ডাকে, এখন ঘরে গেলেই বলবে এটা খা, ওটা খা, দুধ খা, সেই খা। আর ভাল লাগে। ভাই ভাই, ঘুরতে এসছি, তুই আর দেরি করিস না, মা ডাকছে, তুই এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে, তা তুই যাবি না? তোকেও তো ডাকলো। আরে আমি যাবো তো, তুই যা, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো স্বস্তি, বাবা
এতদিন পর মনে পড়লো আমায়? আরে মনে পড়বে না কি রে, কলেজ লাইফের দিনগুলো এত তাড়াতাড়ি ভুলে যাব? তা যা বলেছিস। তুই কলকাতায় আছিস তো? আজকালের মধ্যে তোর সঙ্গে আমি মিট করে নেব। আসলে আমার কাজের জন্য আমি একটু বাইরে ছিলাম, তাই তোর সঙ্গে আর কন্ট্যাক্ট করতে পারিনি। তুই তো জীবন বিমায় জীবনে নতুন আলো দান করতেই ব্যস্ত থাকিস। আরে শোন শোন, আমি কলকাতাতে নেই। তোকে বলেছিলাম না আমার শ্বশুরমশাইয়ের খুব বড় একটা বাগান বাড়ি আছে, কোনোদিন আসা হয়নি, তাই এখানে এসেছি এই উইকেন্ড কাটাতে। কয়েকদিনের মধ্যে ফিরে যাব। বাহ, খুব ভালো। প্রকৃতির তাজা হাওয়া খুব এনজয় করছিস বল? না, প্রকৃতির হাওয়া টাওয়া সবই খুব ভালো, জায়গাটা খুবই সুন্দর। তবে এখানে না কিরকম একটা গা ছমছমে ব্যাপার আছে জানিস তো, মানে একটু অলৌকিক বলতে পারিস। কিরকম একটা অস্বস্তি হচ্ছে সব সময়। থাকবো না আমরা বেশি দিন, চলে যাব। সে কি রে তুই? শোন না, আমি পরে তোকে সবকিছু ডিটেলে বলবো। কয়েকদিনের মধ্যে তো কলকাতা ফিরে যাব, ফিরে গিয়ে তোকে আমি যোগাযোগ করে নিচ্ছি। না, বাড়িটা না কিরকম জানিস তো, হ্যাঁ ভয় ভয় করছে সব সময়। কি হয়েছে? কি হয়েছে? কিছু মনে করো না বর্ষা, তুমি কি ওকে ভয় দেখিয়েছো? নইলে ও এরকম ভয় পাচ্ছে কেন? এমা তুমি এসব কি বলছো আন্টি? আমি ওকে ভয় কেন দেখাতে যাব? আর তাছাড়া তুমি তো দেখলে আমরা তো এই গেলাম। না মানে এমনি মনে হলো। আর তাছাড়া ও যখন চিৎকার করছিল তখন তো এ ঘরে আমি ছিলামই না। দেখো আন্টি, রিভুর মতো অর্ক আমার একটা ছোট ভাই, আর তাছাড়া ওর এই অবস্থায় ওকে ভয়, তুমি এটা ভাবলে কি করে? দাঁড়া, আমি মাকে বলছি। ভাই ভাই দাঁড়া, ভাই 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 দাঁড়া, ভাই 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 প্লিজ প্লিজ ভাই যাস না, ভাই যাস না, লক্ষ্মী শোনা ভাই আমার, দেখ তুই প্লিজ মাকে এসব বলিস না। বাবা তো এখন গ্রামের দিকে গেছে না, আর তুই মাকে এখন এসব বললে মা আর এখানে থাকতে চাইবে না, প্লিজ বলিস না। আর তোরও তো এখানে ভালো লাগছে তাই না? আর এই মায়াজালের রহস্য আমরাই ভেদ করব। আচ্ছা ভাই, তুই তো পাণ্ডব গোয়েন্দা টেনিদার গল্প সবই পড়ে ফেলেছিস, ফেলুদা তপসে তো তোর খুবই প্রিয়, তাহলে আমরা কেন পারবো না? তাহলে আমি তপসে আর তুই হলি ফেলুদা। না না, ফেলু দিদি। কিরে, চিনতে পারছিস? আরে তুই আয় 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 আয়, বস 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 বস। কেমন সারপ্রাইজ দিলাম বল? তোর কাজের লোক তোকে খবর দেওয়ার কথা বলছিল, আমি বারণ করলাম। মনে মনে ভয় পেয়ে গেছিলিস বল? আরে সে পাবো না। আরে কে এসছে আজকে? ক্রাইম ব্রাঞ্চের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিস্টার সুজিত মুখার্জি আমার বাড়ি। সত্যি সত্যি তো? হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বম্বেতে ট্রান্সফার হয়ে গেছিস, তাহলে হঠাৎ এখানে এভাবে? মানে আমি কিছু বুঝতে পারছি না। কিউরিওসিটি হচ্ছে তাই তো? জানি, পুলিশের লোক দেখলে তাই হয়। আর যে সে লোক নয়, একেবারে পুলিশের বড় কর্তা একজন। তাতে কি লাভ ভাই? কথায় আছে না, দেখি স্বর্গে গেলেও ধানই ভাঙে। আরে বলছি বলছি সবই বলছি। এই নিন চা। জগুদা বাজারে গেছে, হাঁক দিলে আমি আইবো। ঠিক আছে, আমি তোমায় ডেকে নেবো। যাও চাটা খেয়ে নি, তারপর জমিয়ে আড্ডা হবে। তোর এক একটা কাজের লোক না অবতার মায়েরি। গেটে যাকে দেখলাম চাঁদের কলঙ্ক, আর একটা জলহস্তি, আর এটা আইসবো। তবে একটা ছোট্ট ভুল আছে বন্ধু। কি? জলহস্তি নয়, হস্তিনী। তুই লিঙ্গে ভুল করেছিস। ওরে বাবারে, পেট ব্যথা হয়ে গেল। কতদিন বাদে দুই বন্ধু মন খুলে আবার হাসলাম বলতো। তাহলে বলছিস তো সকালে রোম্যান্সটা নষ্ট করে দিনি? একদম। আচ্ছা অমিয়, তোকে আমার এক কাকার কথা মাঝে মাঝে বলতাম না, রঘু কাকা। আরে সেই কলেজে যার কথা মাঝে মাঝে বলতাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা উনার? আহা, পুরোটা শোন না।
ওই কাকার এই গ্রামে বিশাল ঘরবাড়ি, সম্পত্তি, মানে অনেক কিছু ছিল। উনি রিসেন্টলি এক্সপায়ার করেছেন। আর ওই কাকার সম্পর্কে দুঃসম্পর্কে আত্মীয় বলতে শুধু আমি। ও, এবার বুঝেছি। তার মানে ওই বিশাল সম্পত্তির মালিক এখন তুমি। খুব ভালো বাবা, গাছেরও খাবে তলারও কুড়োবে। হ্যাঁ না রে, তুই তো আমাকে ছোটবেলা থেকে জানিস আমার সম্পত্তির ওপর কোনো লোভ নেই, আমার নিজস্ব যথেষ্ট আছে। আর এই সম্পত্তিটা কিভাবে বিহিত করা যায় সেটা ভাবছিলাম। তখনই এই অনন্তপুর গ্রামের স্কুলের কথা মনে পড়ল। এখানে দিদিমণিরা আমাকে ডোনেশন করতে বলেছিল। তখন ভাবলাম কেন না এই কাকার সম্পত্তিটা স্কুলের কাজে লাগুক। একটা ভালো কাজে লাগলে মানে যেটা হয় আর কি, তাই পুরো সম্পত্তিটা স্কুলকে ডোনেট করে দিলাম। ভেরি গুড, খুব ভালো কাজ। তোর মনটা আগের মতোই এখনো বড় আছে। থাক থাক, আর বড়াই করতে হবে না। তুইও সুপারস্তম আমি জানি। মানে? আরে তুইও তো 2 লাখ টাকা দান করেছিস, ওইখান থেকেই তো তোদের কথা জানতে পারলাম। এতক্ষণে ক্লিয়ার হলো। একটা কথা কি জানিস, এই ভালো কাজ করাতে যে আনন্দ, যে তৃপ্তি, যে শান্তিটা পাওয়া যায়, মানে এটা যদি সবাই বুঝতো না, তাহলে পৃথিবীতে খারাপ কাজ করার মানসিকতা কারোরই থাকতো না। ঠিক তাই। যাকে বাদ দে সব দার্শনিক কথা। তুই তো আচ্ছা ছেলে ভাই, সব ভুলে যাচ্ছিস। যা বাবা, আমি আবার কি ভুললাম? আরে এই দেখো, আরে আমি এতক্ষণ এসেছি, তোর বউ ছেলে মেয়ে কারোর সাথে দেখা করাবি না? তিয়াশাকে বলবি না আমি এসেছি? আরে দাঁড়া দাঁড়া, দেখছি। আসলে এতদিন বাদে তোর সঙ্গে দেখা হয়ে গল্পে এত মশগুল হয়ে গেছি না যে সব ভুলে গেছি। তা তো যাবেই। বাচ্চাগুলো তো মনে হচ্ছে বাগানে খেলছি, আর তিয়াশা মনে হয় ভেতরে আছে। দেখছি, আমি ডাকছি ওদের। বর্ষা, রিবু, কোথায় রে? এদিকে আয়। এই তো বাবা, ডাকছিলে? হ্যাঁ, তোদের সঙ্গে একজন আলাপ করিয়ে দেবো। এরা হচ্ছে আমার সেই খুদে ওস্তাদরা। ওরে বাবা, কত বড় হয়ে গেছে, কত ছোট ছোট দেখেছিলাম। এই আঙ্কেল পুলিশের খুব বড় একজন কর্তা। হাই আঙ্কেল, আমি বর্ষা। আমি রিভু। হাই বেটা, আমি সুজিত আঙ্কেল। এসো এসো, বসো। আয় আয়, তাহলে একটা কাজ কর, তোরা বস, গল্প গুজব কর। আমি দেখছি মা কোথায় আছে, আর সেরকম হলে আঙ্কেলকে নিয়ে ভেতরে চলে আসিস। যাই হবে। আয় বস, তোদের সাথে জমি আড্ডা মারা যাক। তারপর আচ্ছা আঙ্কেল, তোমার কাছে পিস্তল আছে? ওটাতে কটা গুলি ধরে? কেন? তুই পিস্তল চালানো শিখবি? পিস্তল আর তুমি জানো না আঙ্কেল, ও 1 নম্বরের ভিতু। তাই দিদি। আচ্ছা বলছি না। আচ্ছা বল এবার, তোদের এই জায়গাটা কেমন লাগছে? জায়গাটা খুব ভালো আঙ্কেল, দারুণ। আমার তো ফেভারিট। তাই এখানে আরো অনেক ভালো ভালো জায়গা আছে, তোদের সব ঘুরিয়ে দেবো। কবে? যেদিন বলবি। ভাই তুই আগে আঙ্কেলকে বসতে দে তো। আচ্ছা আঙ্কেল, তুমি ভেতরে চলো না, বাবা তো ভেতরে গেছে আর মাও ভেতরেই আছে। চলো। ঠিক আছে, তাই চল একবার দেখা করেই যাই। আমারও আবার একটা আর্জেন্ট মিটিং আছে, বেরোতে হবে। না তুমি আগে ভেতরে চলো, তারপর বেরোবে। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, তোরা ভূত প্রেতে বিশ্বাস করিস? আমার কিন্তু ভয় লাগে। ই মা, তুমি ভয় পাও? দেখ, ভূত প্রেত এসব তো আসলে আইডিয়া। একটা দারুণ প্ল্যান মাথায় এসেছে, শোন। আরেকবার
আমাকে মেরে ফেললো গো। ওই তো দিদিমণি, কি অবস্থা দেখেছিস তো? ভূত মানে হলো তোর আমাদের মনের ভয়। আচ্ছা জগাদা, তুমি কি আমাদের প্ল্যান্টের ব্যাপারে জানতে? দেখ এখন জগাদা কি ভাবছে, এগুলো নাকি ভূতের কাণ্ড। কিন্তু আসলে ভূত টুত বলে সব কিছুই হয় না। আমরা কোনো কিছুকে ভয় পেলে সেটাকে নিয়ে মনে মনে একটা কাল্পনিক রূপ নিয়ে ফেলি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো। ওই কথাতেই আছে না, ভয় ভক্তি আবার ভয় ভূত। আচ্ছা নিলয়, তোমার এই কাজকর্মের কি খবর বলো তো? কি করবো মাস্টারমশাই, সেলসের কাজ সবই তো বোঝেন। হ্যাঁ জানো, তোমার জন্য আমার খুব দুঃখ হয়। তোমার মতন একজন ব্রিলিয়ান্ট ছেলে এখনো পর্যন্ত একটা ভালো কাজ জুটিয়ে উঠতে পারলো না। কি করবো মাস্টারমশাই, যেখানেই যাই সেখানেই ব্যাকিংয়ের প্রয়োজন। জানো, তোমার ব্যাপারটা আমি সবই বুঝি। তোমাকে তো আমি অনেক দিন থেকেই চিনি। আচ্ছা ওই তোমার ছেলে তো খুব অসুস্থ, ও এখন কেমন আছে বলো তো? মাস্টারমশাই চেষ্টার তো কোনো ত্রুটি করছি না, সব রকমই তো চেষ্টা করছি, এখনো বুঝতে পারছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই অমিয় দাদার সঙ্গে এই ব্যাপারে একটু আলোচনা করো না। সত্যি কথা বলতে কি মাস্টারমশাই, আপনি তো আমাকে জানেন, আমি কারোর কাছে হাত পাততে খুব খারাপ লাগে। হ্যাঁ তোমাকে তো আমি জানি, তুমি খুব সৎ কর্মঠ। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। জানো তো, ওপরে ঈশ্বর আছেন, দেখবে তোমার মতন ছেলেকে ঠিক উনি কৃপা করবেন, করুণা করবেন। কিচ্ছু ভেবো না, তোমার একটা ভালো চাকরিও হয়ে যাবে, তোমার ছেলেও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ চলো চলো যাই। এই নাও গরম গরম পকোড়া। তুমি না সত্যি মনের কথা বুঝতে পেরে যাও গো। আবার কার মনের কথা বুঝলাম আমি? কারাবার এই অধমের। বাইরে সুন্দর পরিবেশ, ফুরফুরে হাওয়া দিচ্ছে, আমার না এই সময় খুব গরম গরম কিছু একটা খেতে ইচ্ছে করছিল, আর তুমি না ঠিক বুঝতে পেরে গেছো আমার মনের কথা, নিয়ে চলে এসছো। টাকা ঢং করতে হবে না, খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। গরম আছে দেখো। সারাদিন কোথায় ঘুরলে? আর বলো না, এক্সিলেন্ট এক্সিলেন্ট। চারিদিকে সবুজ, তার মধ্যে ফুরফুরে হাওয়া, আমার মতো একজন শহরের মানুষের জন্য এক্সিলেন্ট। জানো, আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিই, চাষবাস করে হোক যা করে হোক বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিই। কি করে চাষবাস করে? তুমি পকোড়া খাও। একটু ওভারডোজ হয়ে গেল না? প্রচন্ড। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। আজকে তাহলে আবার কিছু হয়নি তো? না না কিছু হয়নি, আমি ডেকে আনছি। যাচ্ছ যখন তখন একটু কফি। উফ, অর্ডারের পর অর্ডার না সত্যি।
দিদিমণি গো, ও দিদিমণি, মেরে ফেললে গো, মেরে ফেললে। কি হয়েছে? কি হয়েছে? ভূত পাঁচিলে। পাঁচিলে? এই চত দেখি। চল চল চল, কোথাও যেতে হবে না। যোগদা তোমার বেশি লাগেনি? না 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 না, চলো ভেতরে চলো। কিন্তু তাহলে দারোয়ানকে ডাকি। আমি বলছি না কোথাও যেতে হবে না, চলো ভেতরে চলো। আরে একবার শোন, দেখো আমাকে একলা ছেড়ে দিয়ে সব চলে গেল। মা 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 প্লিজ একবার, মা প্লিজ শোনো, একবার শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। কাল আমরা এখান থেকে চলে যাচ্ছি, ব্যাস। মা, বাবা, তুমিও আমার উপর বিশ্বাস করছো না তো? তুমি মাকে বোঝাও না। এই মায়াজালের রহস্য আমি ভেদ করবই। প্লিজ বাবা, প্লিজ প্লিজ। কিচ্ছু করবে না তুমি। বাস্তবটা খুবই কঠিন। দুপাতা বই পড়ে নিয়ে তুমি রহস্য ভেদ করবে না? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি বিছানা করে এসেছি, যাও। কি ব্যাপার কি বলো তো? হ্যাঁ, বাইরে দারোয়ানকে ডাকতে দিলে না, এখন বলছো কাল চলে যাবে। ওদের সামনে এবার বুঝতে পারছো তো কেন আমি কালই এখান থেকে চলে যেতে চাইছি? হ্যালো, হ্যাঁ কালকেই। না না, কালকের মধ্যেই হয়ে যাবে। আমি এখন রাখছি, হ্যাঁ পরে। ভাই ভাই, তুই আমাকে ভালোবাসিস তো? বল, তুই তো দিদিকে ভালোবাসিস না? আর আমি একটা কথা বলি, তুই শুনবি তো ভাই? দেখ, এটা কিন্তু আমি তোকে বলছি না, ফেলু দিদির আদেশ তপ শেখে। এসো সন্ধ্যা, এসো। সত্যি আজ এত ভালো লাগছে না। কতদিন পর আবার ছাদে উঠলাম বলো তো। কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এখানে। সত্যি এখন তো আর ছাদে ওঠাই হয় না। অর্ক হওয়ার পর থেকে আমাদের জীবনটা শুধু অর্কময়ই হয়ে উঠেছে বলো। তাও তো তোমাকে জোর করলাম বলে মালতীদির কাছে অর্ককে রেখে দুদণ্ড ছাদে এলে। কখনো কখনো রিল্যাক্সের দরকার হয়। আমাদের সেলস জগতের মেইন কথা কি জানো? মনটাকে সবসময় তরতাজা রাখতে হবে। কখনো কোনো অবস্থাতেই ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না। নিলয়, মেয়েরা যেন ভালোবাসার কাঙাল হয়। একটা টাইমের পর সব মেয়েরাই চায় নিজের মনের মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে। আমিও তাই চেয়েছিলাম। এখনো অতৃপ্তির অন্ধকারে ভেসে বেড়াচ্ছ। এমা, এসব কথা কি বলছো? আজকের এই আনন্দের মুহূর্তে এসব কথা মনে এলো না। একটু আগে তুমিই না বললে। ও মা, কি ব্যথা করছে মা, আমার কি ব্যথা করছে। কোথায়? এখানে? এই যেখানে সব জায়গায় ব্যথা করছে মা। ওরে বাবা রে, কালকে তো ঠিকই ছিলি, হঠাৎ এত পেটে ব্যথা কেন? হ্যাঁ, দেখো একটু পরেই আমাদের রেডি হয়ে বেরোতে হবে, আর এখনই এত ব্যথা করছে। আহ মা, তুমি সব কি বলছো বলো তো? ভাইটা পেটে যন্ত্রণায় কাজ যাচ্ছে, আর তুমি এখন যাবার কথা বলছো? না না, আগে ভাই ঠিক হয়ে উঠুক, আমরা দরকার পড়লে কাল চলে যাব। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু হলোটা কি বলতো? হ্যাঁ, আমার কাছে তো যা ওষুধ ছিল আমি সবই দিলাম। এরাম হলে কিন্তু ডাক্তার ডাকতে হবে, তাতে যদি একটু কমে। আচ্ছা বাবা, একবার হারান কাকাকে ডাকলে হয় না? হারান কাকা এলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। চুপ, খালি কাকাই কাকাই কাকাই। এত আদিক খেতে কিসে তোমার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেপে যা না, চেপে যা। ওরে বাবা রে, কি ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে না? ছেলেটার কি হলো বলতো? হ্যাঁ মা, ও তো ঠিকই ছিল, আমাদের সাথে খেলাও করলো। হ্যাঁ, ওরা এ বাড়িতে আসার পর থেকেই সব কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ মা, ঠিকই বলেছো। কাল একবার গিয়ে দেখে আসবো। না না মা, তোমাকে যেতে হবে না, আমি যাব। ঠিক আছে, তাই যাস। উফ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেই ভালো। তোরা সব ভালো থাক,
তাহলেই আমার শান্তি। আয় আয় বস এখানে। কাল সকালে তখন সবাই ছিল, তাই ঠিকঠাক গল্পটা জমলোই না। বস এখন। তাহলে রিভু বাবু এখন ওকে তো 100%? হ্যাঁ দিদি, এখন আর কিছু হয়নি। কিরে বাবা বাবা, এতে দেখছি আরুষি মাও আছে। বাহ বাহ বাহ। আরে বসো বসো। কিরে বেটা, কেমন আছিস এখন? ওকে না? মোটামুটি। শোনো, গল্প গুজব তোদের বেশ জমিয়েই চলছে, আমরা এসে বোধহয় একটু ডিস্টার্ব করে দিলাম। চলো আমরা যাই, তোরা গল্প গুজব চালিয়ে যা। ক্যারি অন চলো। শোন না, আরে কালকে তো তোকে বলাই হয়নি। হ্যাঁ আমি কত পাপ করেছি, আমি কত বড় ক্রিমিনাল। তুমি ভাবে বলো না প্লিজ। আমি জানি, আমি সব জানি, এতে পুরো দোষ তোমার একার নয়। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না। এই ওর মাকে খবর দেওয়া যাবে? তাহলে খবর দে। আজকে তো রাত হয়ে গেছে, কাল সকালে আমি তোমাদের সবাইকে সবকিছু জানিয়ে দেবো। আমি তাহলে ওকে নিয়ে যাই। হ্যাঁ যা। চুপ করো, কান্নাকাটি করো না, যাও নিয়ে যাও। মনে কর আমরা এখানে আরো কিছুদিন হয়তো এই না, গরম গরম খেয়ে ভালো। ঠিক আছে ব্যাস। হ্যাঁ ও একেবারে সত্যি কথা, মানে বৌদির ব্যবস্থাপনার না কোনো তুলনা হয় না। ব্যাস লাজবাব। এই সাত সকালে গরম গরম চা আর একটা। নে এবার শুরু কর। পেটের ভেতরে এত গুড়গুড় করছে না যে শুধু চা খেয়ে কিছু হবে না। শুরু কর। প্রথমেই বলে রাখি, হারান কাকের হেল্প না পেলে আমি একা কিছুতেই এই মায়াজাল ভেদ করতে পারতাম না। বারে আমি? আরে বাবা, তুই তো আমার তোপসে, তুই তো আসল খেলাটা দেখালি। তুই না থাকলে আমি কি করে এই মায়াজালটা ভেদ করতাম শুনি? একটা কথা আমি শুরুতেই বুঝতে পেরে গেছিলাম, এই কাজ ঘরের কারুরই, বাইরের কেউ নয়। প্রথমেই আসি দাদুর কথায়। দাদুকে আমি সন্দেহের বাইরে রাখি এই কারণেই, কারণ দাদু আদতে নিজেই ভীতু মানুষ, আর দাদুর পক্ষে নিজের নাতি নাতনিকে ভয় দেখানো সম্ভব না। তারপরে আসি নিলয় কাকুর কথায়। নিলয় কাকু নিজের ছেলের ক্ষতি করবে এটা মেনে নেওয়া যায় না। আর মা, আমি সেদিন নিলয় কাকুর সাথে ধাক্কা খেয়েছিলাম না, সেটা জাস্ট কাকতালীয়। আর তাছাড়া কাকাই আমাকে নিলয় কাকুর সম্বন্ধে যা যা ইনফরমেশন এনে দেন, তার থেকে আমি নিশ্চিত হই উনি নন। উনি অনেক কিছু করে, অনেক কাজ করে অর্ক ট্রিটমেন্ট করে চলেছেন। কিন্তু এরপর আমার দুজনের মধ্যে ধাঁধা লেগে যায়, কারণ সন্ধ্যা কাকিমা এবং আরুষির অনেক ঘটনাই আমার চোখে ধরা পড়ে। আচ্ছা মা, তোমার মনে আছে প্রথম দিন আমরা যখন এই বাড়িতে এলাম, কিন্তু ও এরকম করতো কেন সেটাই তো মাথায় ঢুকলো না। আর লোককে ভয় দেখিয়ে ওর কি লাভ হতো? হ্যাঁ সেটাই,
বলছি কিন্তু তার আগে আরো দুটো ঘটনা সংক্ষেপে বলি। আমার কথা শোন, আমরা তো রোজই একটা খেলা খেলছি, আমরা অন্য কিছু একটা খেলি না। কি খেলবি বল? চল আমরা অভিনয় খেলি। আমি কিন্তু ভালো স্টুডেন্ট হব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোদের বাবা হব। বাবা? তুই বাবা হবি? বাবা? মা, তোমরা কিন্তু সেদিন কাকাইকে ভুল ভেবেছিলে। কাকাই লুকিয়ে লুকিয়ে সন্ধ্যা কাকিমাকে রাখি, কাগজ এই সমস্ত এনে দিত। সন্ধ্যা কাকিমা সেগুলো বানিয়ে কাকাইকে দিত, আর কাকাই সেগুলো একটা সংস্থাকে বিক্রি করে দিত। এভাবে কাকাই শুধু সন্ধ্যা কাকিমাকে নয়, এই গ্রামের অনেক মানুষকেই উপকার করে দিয়েছে। কিন্তু আরুষির ওভাবে পাঁচিল টপকে চলে যাওয়া বা যোগুকে মারার ব্যাপারটা, ওটা আরুষির কাজ নয়। বাবা, তুমি এসেছো? আমি দেবেশ চৌধুরী, আরুষির বাবা। অপরাধ যদি কিছু হয়ে থাকে তা আমারই। আসলে ওর মা কিছুতেই ওকে আমার সঙ্গে দেখা করতে দিত না। কথা এমনকি টেলিফোনে পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে দিত না। তাই বাধ্য হয়ে মাঝে মাঝে আমি লুকিয়ে এখানে আসতাম আমার মেয়েটাকে দেখতে। একদিন তো চাকরটার হাতে আমি প্রায় ধরাও পড়ে গিয়েছিলাম। তা না হলে আমি আপনাদের চাকরকে ইচ্ছে করে আঘাত করতে চাইনি। আমি অত্যন্ত লজ্জিত। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আরুষির এই অবস্থার জন্য কিন্তু আপনারা দুজনেই দায়ী। ও ছোট থেকে বরাবর আপনাদের মধ্যে ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছে। ও কোনোদিনই আপনাদের মধ্যেকার এই সেপারেশন মেনে নিতে পারেনি, আর তাই ওর মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা গড়ে উঠেছিল। ও যখনই কোনো মা বাবাকে একসঙ্গে তাদের ছেলে মেয়েকে আদর করতে দেখত, তখনই ওর মনে মনে হিংসে হতো। আর তাই ও চেষ্টা করতো কিভাবে তাদেরকে আলাদা করা যায়, কিভাবে তাদের কোনো ক্ষতি করা যায়। এতক্ষণে আসার সময় হলো? মানে আজকের দিনটা। ও কামান ইনু, প্লিজ আমাকে ওই নামে ডাকবে না। এখনো তোমার মধ্যে ওই ফিলিংসটা বেঁচে আছে। এই জন্য আমার বাড়িতে আসতে ভালো লাগে না। এতক্ষণ অফিসে ছিলাম, বেশ ছিলাম, শান্তিতে ছিলাম। অন্তত তোমার এই মুখ ঝামটাটা আমাকে শুনতে হতো না। বাহ, হোয়াট আ সারপ্রাইজ! এককালের স্কলারের কি সুন্দর মুখের ভাষা। হ্যাং ইউর স্কলার। তোমার মতো মেয়েদের পাল্লায় পড়লে না যে কোনো হাজবেন্ডের এই অবস্থা হবে। তা আমি যদি এতই খারাপ, তাহলে একসঙ্গে থাকার কি দরকার? তোমার ওই অফিসের পিএ কি মিস চন্দ্রা, যাও না তার সাথে। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি আমার পিএর সঙ্গে যা খুশি করি তাতে তোমার কি? তোমার কোন অভাবটা আমি রেখেছি যে তুমি এইভাবে আমাকে ব্লেম দিচ্ছ? অভাব? নারীর মন বোঝো তোমরা? ইনফ্যাক্ট মন বলে কোনো পদার্থের অস্তিত্ব আছে নাকি তোমার কাছে? দেন হোয়াট ক্যান আই ডু? এই বাড়ি, ঘর, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এসব আমি কার জন্য করেছি? আমার একার জন্য? হ্যাঁ, সব নিজের জন্য। নিজের স্বার্থ, নিজের স্বপ্ন পূরণ করার জন্য সব করেছো। আমার স্বপ্নকে কখনো গুরুত্বই দাওনি। আমার ভালো চাকরিটা ছেড়ে দিয়েছি। তোমার আর তোমার মেয়ের জন্য আমি যে স্যাক্রিফাইস করেছি, সেটা নিয়ে তুমি কোনো জাস্টিফাই করো? সেই এক কথা প্লিজ ইনু, তুমি এবারে আমাকে একটু মুক্তি দাও। এই প্রেশার আমি আর নিতে পারছি না। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। আমিও পারছি না। এবার একটা ডিসিশন নেওয়ার সময় এসেছে। ওয়েল, তাহলে লিগ্যাল স্টেপের কথাই আমাকে ভাবতে হবে। আর কি করতে পারি আমি? এছাড়া আর তো কিছু করার নেই। ওনাকে বলো এখন থেকে আর মেয়েকে লুকিয়ে দেখতে আসার দরকার নেই। উনি সব সময় আসতে পারেন। অবশ্য আমার যদি এখানে থাকা হয়। ভাইয়ের মৃত্যু পেটে ব্যথার ভান করে
আমি জাস্ট আরুষিকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম, কারণ অন্যায় অপরাধ যে কারণেই হোক না কেন তা কোনোদিনই সমর্থনযোগ্য নয়। আর আঙ্কেল আন্টি, তোমাদেরকে তো নিজেদের সন্তানের সাথেই এ সমস্ত ঝগড়া বিবাদ ভুলে গিয়ে একসাথে থাকতে হবে, কারণ যে কোনো সন্তানের কাছেই তার মা বাবা দুজনেই সমান। দেখেছো আমাদের ছেলেমেয়েরা কিরম বড় হয়ে গেছে। হ্যাঁ, এই বাড়ির মায়াজালের রহস্য তো ভেদ হয়ে গেল। এখন অপরাধীও তোমাদের সামনে, তোমরা যা ভালো বুঝবে সেটাই করো। তবে আঙ্কেল, হ্যাঁ বলো মা। আরুষি কিন্তু আরো একটা অপরাধ করেছে। আরো একটা? হ্যাঁ, অর্কর এই অবস্থার জন্য পুরোপুরি ভাবে না হলেও কিছুটা আরুষি দায়ী। অর্ককে সাংঘাতিক ভাবে ভয় দেখানোর ফলেই মা জননী, এই অপরাধ ওর একার নয়, আমাদের। আমি কথা দিচ্ছি আমরা এর প্রায়শ্চিত্ত করব। আমি আপনাকে কথা দিচ্ছি, যত টাকা লাগে যা যা করার সব আমি করবো। আপনার ছেলেকে আমি সুস্থ করে তুলবই। আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। দিদিমণি, তুই সত্যি আমাদের সবার মনের মায়াজালের খেলাটা কাটিয়ে দিলি, এই বুড়োটাকেও অনেক শিক্ষা দিলি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার রূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি। অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে। সোনার ভাই
তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। এই পৃথিবীর বুকে শিশু জন্ম নেবার পর একটু বড় হতে না হতেই তাদের পাঠানো হয় বিদ্যালয়ে। বিদ্যা অর্জনের জন্য কিন্তু তার সাথে আমরা তথাকথিত বাবা মারা সেই শিশুটির পিঠে ঝুলিয়ে দিই একটি বিরাট ভারী পুস্তক ভর্তি ব্যাগ, যেটা সেই শিশুটি বহন করতে সক্ষম কি না তাও আমাদের ভাবার সময় নেই। কারণ আমাদের সন্তানটিকে যেভাবেই হোক 10 জনের একজন হতেই হবে, এটাই আমাদের ভাবনা। সময়ের বড় অভাব আজ, তাই ছোটদের মন বোঝার কোনো সময় বাবা মাদের নেই। শিশুরা বুঝতেই পারে না কখন তারা শৈশব থেকে যৌবনে পা দিল। সবই যেন মায়াজালের খেলা। ছোট ছোট শিশুদের কথা মাথায় রেখে পরিচালক তপন দত্ত উপহার দিলেন এই ছবি মায়াজালের খেলা, যা 8 থেকে 80 সব মানুষের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।